Okay, hello. আচ্ছা, I think আমি audible করছি and visible ও আছি। Let's start our class. Our class এখন আজকে 3D mensuration করব আর 3D mensuration এর আমরা যে টপিকগুলো করব সেই টপিকের মধ্যে ফার্স্ট আমরা যেটা করব স্ফিয়ার করব, কিউবয়েড করব, কিউব করব, সিলিন্ডার করব আর কোন করব। বাংলা একটু বলে দিই স্ফিয়ার বলতে কি? স্ফিয়ার বলতে হচ্ছে গোলক। আচ্ছা কিউবয়েড কি? কিউবয়েড বাংলায় বলা হয় আয়ত ঘন। কিউব কি? কিউব হচ্ছে ঘনক বাংলায় বলা হয়। সিলিন্ডার, সিলিন্ডারকে বলবো আমরা চোঙ। আর কোণকে আমরা বলবো শঙ্কু বাংলাতে। তো এই এইগুলোই আমরা করব যেগুলো 3D মেজুরেশন এর এগুলো 3D ইমেজ হবে এগুলো। রিয়াল লাইফ এ এগুলো 3D হয়। যেমন আমি একটা পেনটা 3D আছে মানে এর ৩ টে ডাইমেনশন আছে। ৩ টে ডাইমেনশন ও ৩ টে মাত্রা বলা হয়। সেই মাত্রাগুলোকে আমরা কি বলবো? মাত্রা বলতে একটা জিনিস আমরা যখন একটা আয়তক্ষেত্র ড্র করলাম, লক্ষ্য করো আয়তক্ষেত্রটা নরমালি একটা ভূমি বলো বা একটা দেওয়াল বলো, আ যেকোনো আমরা একটা বলবো, একটা ফ্লোর বলতে পারি। সেই ফ্লোরের শুধুমাত্র কি ওই যে ওই লেভেলটাই আছে। আমি ওর উঁচুটা কত সেটা আমি দেখতে যাচ্ছি না। মানে যদি আমি একটা জমিকে ধরি, জমি কতটা চওড়া আছে আর কতটা লম্বা আছে সেটাই শুধুমাত্র দেখি। আমরা শুধু ওইটাই দেখি চওড়া আর লম্বা। ওর জমির তো আমরা উচ্চতা হিসাব করতে যাই না। মাটির আমরা উপরে শুধুমাত্র যে সারফেসটা আছে, সেই সারফেসটাই শুধুমাত্র আমরা দেখি। তাছাড়া অন্য কিছু আমরা দেখি না। তো তার জন্য কি? তার জন্য এই যে আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো বা আগের আমরা যতটা করে এসেছি, লাস্ট আমরা সার্কেল পর্যন্ত করে এসেছি। এতটা পর্যন্ততে আমরা সবটাতেই কি ২ ডাইমেনশন এর আমরা সমস্ত রকমের ছবি পেয়েছিলাম। তাহলে আমার ২ টো ডাইমেনশন অনলি জরুরত ছিল, আমাদের দরকার ছিল। ওকে? এখানে আমাদের স্ফিয়ার বলো, কিউব বলো বা কিউবয়েড বলো, আমরা কিউবয়েড দিয়ে একটু ভালো এক্সাম্পল দেওয়া যায়। আমরা যদি একটা বাক্সের কথা বলি বা ধরো আমি এটার কথা বলছি। আমি এটা নিলাম। এটা হচ্ছে একটা সিলিন্ডার টাইপের। সিলিন্ডার টাইপের বলতে দেখো, এটা একটা সারফেস আছে যেই সারফেসটা একটা সার্কেলের মতন সারফেস, একটা বৃত্ত। সেই বৃত্তে হচ্ছে ২ ডাইমেনশনের কিন্তু এটার আবার কি? এটার আবার হাইটও আছে। তার মানে কি? এখানে ২ ডাইমেনশন প্লাস এখানে আরেকটা ৩ ডাইমেনশন হয়ে যাচ্ছে। সেরকমই যদি আমরা এখানে আমরা একটা কিউবয়েড ড্র করি। কিউবয়েড বলতে আয়তঘন বলা হয় বাংলাতে আমরা বলেছি সেটা। আমরা ড্র করছি কিউবয়েড। কিউবয়েড কিছু না একটা ধরো মোটা বই বলতে পারো বা যেকোনো বই বা একটা ইঁট বলতে পারো বা একটা বাক্স বলতে পারো। এই ধরো কিউবয়েড, কিউবয়েডে কি লেংথ আছে, ব্রেথ আছে, হাইটও আছে। মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে 3 ডাইমেনশন। একটা গোলক মানে একটা ফুটবল বলো। ফুটবল কিন্তু বৃত্ত না। আমরা আগে বৃত্ত করেছিলাম। আমরা অনেকে ফুটবলকে বৃত্ত ভেবে নিই। এটা বৃত্ত নয়, এটা হচ্ছে গোলক। তো আমাদের আগে এই বেসিক আইডিয়া গুলো বুঝে নেওয়ার পর যে কোনটা বৃত্ত, কোনটা গোলক, আয়তঘনকে 3 ডাইমেনশন কেন বলা হয়, গোলককেই বা 3 ডাইমেনশন কেন বলা হবে, চোঙকে কেন বলা হবে, শঙ্কুকে কেন বলা হবে সেগুলো আমরা জানলাম। এবার এগুলোকে আমরা ধীরে, ধীরে একটা করে প্রতিটা ক্লাসে কমপ্লিট করব। চলো আজকে দেখি স্ফেয়ার থেকে স্টার্ট করব অ্যান্ড কিউবয়েড এই ৩ টে টার্গেট আছে। দেখি যতটা পর্যন্ত কমপ্লিট হয়। ক্লাস ১ ঘন্টার মতন হবে আজকে। ওকে। ১ মিনিট সরি। একটুখানি ওকে চলো। বেসিক কনসেপ্ট অফ স্ফিয়ার। বেসিক কনসেপ্ট কি ব্যাপার বিজয়? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা স্ফিয়ারের যদি আমরা বেসিক কনসেপ্টের কথা বলি তাহলে চলো আমরা যেটা বলতে যাব মেনলি যে স্ফিয়ারটা কেমন ধরনের। স্পেয়ারটা একটা ফুটবল বলো, একটা ক্রিকেট বল বলো বা যেকোনো বল বলো না কেন সেটাই হচ্ছে একটা স্পেয়ার বা সেটাই হচ্ছে একটা গোলক। দেখো এই যে গোলকটা আমি গোল নিলাম, আমি এখানে 3 ডাইমেনশন এর ছবি ড্র করতে পারবো না। তার কারণ এটা একটা 2 ডাইমেনশন তল যেখানে আমরা পড়াচ্ছি। এই বোর্ডটা একটা 2 ডাইমেনশন তল। তার জন্য এখানে 3 ডাইমেনশন বোঝাতে পারবো না। বুঝে নাও এটা একটা বৃত্তর মতন ছবি লাগলেও এটা বৃত্ত নয়। এটা একটা গোলকের আমি ছবি ড্র করছি।
দেখো একটা গোলকের ঠিক দেখো মাঝ আমি ফুটবলকে কল্পনা করি, ফুটবলটা এরকম গোল হয়, গোলের ঠিক মাঝে একটা পয়েন্ট ধরবো যেটা হচ্ছে কি, যেটা হবে কেন্দ্র, ধরো এখানে একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে ফুটবলের ভেতরে কল্পনা করো, এই কেন্দ্র থেকে এই যে এতটা পর্যন্ত যদি একটা লাইন টানা হয়, লম্বালম্বি লাইন, আর সেই লাইনটাকে কি বলা হবে আমাদের, সেই লাইনটাকে এই গোলকের ব্যাসার্ধ বলা হবে, এই গোলকের বলা হবে ব্যাসার্ধ, এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস। ওকে, তো তাহলে আমরা এই ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার ধরো ফুটবলটাকে হিসাব করো, ফুটবলটা ভেতরে যে জায়গাটা ঘিরে আছে, সেই জায়গাটাকে একটা স্পেস, একটা স্পেস আমরা যেমন বৃত্তের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, বৃত্তের ক্ষেত্রে স্পেসের কথা বলছিলাম না। আমরা বৃত্তের ক্ষেত্রে কি বলছিলাম? বৃত্তের ক্ষেত্রে বলছিলাম যে একটা রিজিয়ন, একটা অঞ্চল। বৃত্তের ক্ষেত্রে একটা অঞ্চল। কিন্তু আমরা যখন গোলকের ক্ষেত্রে বলবো, মানে ফুটবল আমরা হিসাব করছি, ফুটবলের ভেতরে যে খালি জায়গাটা, সেটা আমরা একটা স্পেস বলছি, একটা খালি জায়গা। তো ওই খালি জায়গাটা আমরা যেমন বৃত্তের ক্ষেত্রে ওই যে ভেতরের জায়গাটাকে বলছিলাম কি ক্ষেত্রফল, কিন্তু এখানে আমরা এটা কি বলবো, এই যে খালি জায়গাটা ভেতরে পড়ে থাকছে, একটা ফুটবলের হিসাব করো, ফুটবলে যে খালি জায়গা ভেতরে পড়ে আছে, এই খালি জায়গাটাকে কি বলা হবে, ক্ষেত্রফল বলবো না অন্য কিছু বলবো, এটাকে আমরা বলবো আয়তন। কি বলবো আমরা, এটাকে বলবো আমরা আয়তন। ঠিক আছে, আয়তন এমনই একটা জায়গা, এমনই একটা স্পেস বলো, যে কোনো একটা বস্তু যতটা স্পেস ঘিরে থাকে, যতটা আহ, অবস্থান মানে স্থান অধিকার করে থাকে, সেটাকেই বলা হচ্ছে সেই বস্তুর আয়তন। তাহলে এই আয়তনকে ইংরেজিতে বলা হয় ভলিউম। ঠিক আছে, আমরা জানলাম ফুটবলের ভেতরে যে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হচ্ছে আয়তন। এবার দেখো ফুটবলটা যদি আমরা উপর থেকে টাচ করি, আচ্ছা একটা ফুটবলই নিয়ে আসি না কেন, তোমাদের বুঝতে সুবিধা হবে। সরি। সরি। আচ্ছা দেখো আমি একটা ফুটবল নিয়ে এসেছি, আমার ছেলের বল এটা। তো এই যে ফুটবলটা, ফুটবলটার ভেতরের এই জায়গাটা তো বললাম আমি এটাকে ফোটাতে পারছি না, ভেবে রাখো যে এটা ভেতরে একটা ছিল, সেটা ভেতরের জায়গাটা যেটা ঘিরে ছিল, সেই জায়গাটাই হচ্ছে কি, সেই জায়গাটাই হচ্ছে আয়তন। এবার যদি আমরা বলি এই যে চারিপাশে একটা তলা আছে, এই যে গোল গোলাকার তলা, এই যে তল, এই যে এই তলটা একটা তল, এই তলটাই হচ্ছে কি একটা বক্রতল বলবো, কি তল বলবো, বক্রতল। তাহলে আমরা এখানে বলছি এই যে তলটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বক্রতল। আচ্ছা এই যে বক্রতল, বক্রতল যখনই থাকবে, তলের আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে তলের আমরা ক্ষেত্রফল পাবো। আর এখানে একটা কোয়েশ্চেন আসে যে এই যে গোলকের কটা তল, গোলকের তল কটি। দেখো গোলকের আমরা একটাই তল পাচ্ছি, দেখো এটা গোলক, তাহলে গোলকের কটা তল আমরা দেখতে পেলাম, গোলকের তো একটাই তল। আর যে তলটা কেমন তল, বক্রতল, বাঁকা তল। তাহলে গোলকের একটি তল, আর যেই তলটি কি, যেই তলটি হচ্ছে বাঁকা তল। ওকে, আমরা এই গোলকটা পেলাম বক্রতল। আর যখনই তলের আমরা কথা আসবো, তলের আমরা আয়তন বের করব না, তলের আমরা বের করব ক্ষেত্রফল, তলের আমরা বের করব ক্ষেত্রফল। ওকে, তো তাহলে এখানে আমরা যে এই যে এই তলটা, এই তলটার ক্ষেত্রফল বের করব। আর এই ফুটবলটা যতটা জায়গা ঘিরে আছে, সেটাকে বলা হবে কি আয়তন। তাহলে আমরা তল আর আয়তন বুঝতে পারলাম, মানে তলটা হচ্ছে ক্ষেত্রফল, আর আয়তন বলার জন্য কি যতটা জায়গা ঘিরে আছে সেটাই হচ্ছে আয়তন বা ভলিউম। চলো বল এখন খেলা হবে না, এরকম পাশে রেখে দিলাম বল। ওকে, এবার তারপরে তোমাদের আগে এগিয়ে যাচ্ছি ক্লাসটাকে নিয়ে। তো আমরা এই দুটো জিনিস ক্লিয়ারলি বুঝে নিলাম, ঠান্ডাও লাগছে, গরমও লাগছে, আর সর্দিও লেগে গেছে। নেক্সট কনসেপ্ট, নেক্সট কনসেপ্টে আমাদের এই যে তলগুলো হিসাব করলাম, সেই তলগুলোকে কিভাবে বের করব, বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কিভাবে বের করব, আর ওই যে আয়তন, আয়তনটা কিভাবে বের করব, সেটাই হচ্ছে কথা। তাহলে আমি বললাম এই একটা গোলক, গোলকের বক্রতল, এই বক্রতলের আমরা ক্ষেত্রফল বের করবো, বক্রতলের ক্ষেত্রফল মানে একটা তল, সেটা একটাই তো তল বক্রতল, তার মানে আমি এখানে সমগ্র তল বলতে পারি। তা আমি সমগ্র তলের ক্ষেত্রফল মানে গোলকের
হলো সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে বলছি। গোলকের সমগ্র তলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে এখান থেকে এতটা যে দূরত্ব সেটা হচ্ছে আর, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আর এটাকে বর্গ এককে ডিনোট করা হয়। কিসে ডিনোট করা হয়? বর্গ এককে। তাহলে আমরা যদি বললাম এই যে গোলকের ব্যাসার্ধ ৭ সেন্টিমিটার, কত সেন্টিমিটার? ৭ সেন্টিমিটার। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করব? 4 পাই আর স্কোয়ার হচ্ছে ফর্মুলা। তাহলে 4 পাই, পাই এর ভ্যালু হচ্ছে কত? 22 এর 7। আর আর স্কোয়ার দ্যাট ইজ 7 ইনটু 7। দেখো কেটে দাও 7 7। আমরা এখানে যেটা পাচ্ছি কত? 14 আর এখানে 22, এখানে 28, এখানে 28। দ্যাট মিনস এখানে 803। সো কত? 308 পেয়ে গেলাম। কত পাওয়া গেল? 308। 308 এটাকে আমরা কি বলবো? বর্গ সেমি। কি বলবো? বর্গ সেমি। বা যদি আমরা ইংরেজিতে লিখতাম তাহলে সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার আমরা এভাবে লিখতে পারতাম। কোশ্চেনে বিভিন্ন রকম ভাবে বলে দেওয়া থাকবে। বাংলায় বলে দেওয়া থাকলে তো একটা রকম ভাবে বলা থাকবে। ওকে? সেটা নিয়ে কোনো রকম অসুবিধা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায় আর সেটা কিভাবে বের করে তার ফর্মুলা আমরা জানলাম। এবার আমাদের কোয়েশ্চেন আসছে যে আয়তন। আয়তনটাকে আমরা কিভাবে বের করব? তাহলে গোলকের আয়তন বের করার জন্য ফর্মুলা কি? এটার আয়তন বের করার জন্য ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। ঘন একক এখানে বলবো। আয়তনের ক্ষেত্রে ঘন আসবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ আসবে। তাহলে এখানে পাই আর কিউব এসেছে। 4/3 ইন্টু পাই আর কিউব। লক্ষ্য করো এখানে তো আমরা আগে একটা গোলক নিয়েছিলাম, যেই গোলকের ব্যাসার্ধ বলা হয়েছিল 7 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমি এর আয়তন বের করি তাহলে এর আয়তন আমরা ইজিলি বের করে নিতে পারবো কিভাবে? এই ফর্মুলা ফেলবো, ফর্মুলা ফেলে তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই এর ভ্যালু 22 এর 7 অ্যান্ড আর কিউব, আর এর ভ্যালু তো 7, তাহলে কিউব মানে 3 বার 7 লিখবো আমরা। চলো কাটো। এখানে কেটে দিলাম এখানে পর্যন্ত। এবার এখানে লক্ষ্য করো। এখানে অপশনে আমাদের পয়েন্টে যদি আনসার থাকে তাহলে পয়েন্টে নিয়ে আসবে। বেশিরভাগ এরকম কোয়েশ্চেনের পয়েন্টে আনসার থাকে না। নিচে ৩ ৩ই রেখে দেয়, মানে ভগ্নাংশে আনসার থাকে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি ৭ ৭ × ৪৯ আর এদিকে ৮৮, তাহলে ৪৯ ইন্টু ৮৮। যদি আমরা এদের গুণ করি ৮ ৯ কত? ৭২, ৪ ৮ ৩২ আর ৭ হচ্ছে ৩৯। তাহলে আমরা পাচ্ছি দেখো ১১, ১২, ১৩ আর এটা ৩ ৪। তার মানে আমরা কত পেলাম? উপরে পেলাম ৪ ৩ ১ ২ আর নিচে পাচ্ছি আমরা ৩। ওকে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম আর এটা হচ্ছে ঘন সেমি আনসার। কি সেমি? ঘন সেমি। এবার আমি বললাম যে স্যার এখানে তো ঘন একক ছিল। তাহলে আমি সেমি কেন লিখলাম? আরে একক বলতে হচ্ছে যেটা থাকবে সেন্টিমিটার যদি থাকে সেন্টিমিটার লিখে দেবো এর বদলে। আ ঘন যদি মিটার থাকে মিটার লিখে দেবো, কিলোমিটার থাকলে কিলোমিটার লিখে দেবো। কিন্তু আয়তনের ক্ষেত্রে ঘন সবসময়ই হবে। এককের জায়গায় যে এককটা দেওয়া থাকবে সেন্টিমিটার বা মিটার বা মিলিমিটার যা দেওয়া থাকবে সেটাই হবে। ওকে ক্লিয়ার? তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করা শিখলাম। এটা হচ্ছে আমাদের কার? গোলকের। এবার জিনিসটা যদি একটু উল্টে দিই, ব্যাপারটা উল্টে দেওয়া বলতে কি, উল্টে দিচ্ছি না। ব্যাপারটাকে আমি কেটে ফেলবো। যদি আমি বলটাকে কাটি, এই যে বলটাকে যদি কেটে দিই, কাটবো না কিন্তু। কাটলে আমার ছেলে কিসে খেলবে? তা তো হবে না, তাই না? আচ্ছা চলো দেখি। এটা এই বলটাকে যদি কাটি তাহলে কাটলে কি হবে? একদম মাঝ বরাবর যদি আমরা কেটে দিই, কেটে দিলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় গোলকের অর্ধেক। বাংলায় বলা হবে অর্ধগোলক। কি বলা হবে? গোলকের অর্ধেক মানে অর্ধগোলক। আর ইংরেজিতে বলা হবে হেমিস্ফিয়ার। ইংরেজিতে গোলককে বলা হচ্ছিল স্ফিয়ার। ওকে? গোলককে বলা হচ্ছিল স্ফিয়ার। আর স্ফিয়ারের অর্ধেককে বলা হবে হেমি। তার জন্য এটা হেমিস্ফিয়ার বলা হবে। বাংলায় বলা হচ্ছে অর্ধগোলক। যদি অর্ধগোলক হয়, আমি অর্ধগোলকের একটা ছবিটা ড্র করার চেষ্টা করি। দেখো অর্ধগোলক হলে নিচের দিকটা কি হবে? গোল হবে। গোল টাইপের হবে। আর উপরের দিকটা এইরকম টাইপের হবে। মানে এই অর্ধেকটা গোল অর্ধগোলক। দেখো এবার এবার এখানে কোয়েশ্চেনে হচ্ছে এখানে একটু বেসিক বোঝার জিনিস আছে। আমার এখানে তোমরা বলবা যে এখানে তল কটা হবে? আগে আমরা বলেছিলাম গোলকের একটাই তল, যেটা একটা বাঁকা তল। কিন্তু এখানে যদি অর্ধগোলকের ক্ষেত্রে হিসাব করা হয় তাহলে এর তল কটা হবে?
কেউ বলতে পারবে এর তল কটা? এর তল দেখো, লক্ষ্য করো। এই যে এখানে, হ্যাঁ, বলো ২ টো হবে। এই যে এখানে একটা তল তো ছিল যেটা একটা বাঁকা তল, তাই না? এই যে একটা বাঁকা তল, এটা একটা বক্রতল যেটা তো আগে গোলকের সম্পূর্ণ গোলকের ছিল। তো এটা একটা বক্রতল তো ছিলই। আর এই যে নিচের দিকের তলটা যদি আমরা সমান করে কাটি, তাহলে এই তলটা একটা সমান তল হবে মানে সমতল হবে। কি তল হবে? এটা একটা সমতল হবে। তাহলে দুটো তল পাওয়া যাচ্ছে, একটা বক্রতল, একটা সমতল। তাহলে তলের সংখ্যা কটি? ২ টি। যদি ২ টি তল বলা হয় তার মানে ২ টি তলেরই আমি ক্ষেত্রফল পাবো। ২ টি তলের ক্ষেত্রফল আমরা যদি যোগ করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। আমি সমগ্র তলের যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করব, প্লাস যে সমতলটা আছে সেটার বের করব। আচ্ছা, লক্ষ্য করো, সমতলটা মজার ব্যাপার। সমতলটা একটা কি হয়ে যায়? এটা হয়ে যায় একটা বৃত্ত। এটা হয়ে যায় কি? একটা বৃত্ত। বৃত্ত যেটার কি আমরা একদম মিডল থেকে যেহেতু কেটেছি, তাহলে কি এই যে এইখানে কেন্দ্রটা একদম মিডলে কেন্দ্র থাকবে, আর এই বৃত্তটার এখান থেকে দূরত্ব যেটা হবে সেটা হবে কি? ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটা আর বলবো। আর এই ব্যাসার্ধটা আর এই যে উপর থেকে এই ব্যাসার্ধ এটা অবশ্যই সমান হতে হবে। তার কারণ তো আমরা কি একটা ফুটবল থেকে কেটে নিয়েছি। আমরা একটা ফুটবল থেকে কেটে নিয়েছি। তো ফুটবলে তো সব দিকেই সমান হবে একদম মিডল থেকে যদি কাটি তাহলে। তাহলে কি এখানে এই যে তলার সমতলের যেই ব্যাসার্ধটা পাচ্ছি আর উপরের দিকে যে ব্যাসার্ধ সব ব্যাসার্ধই সেমই পাবো। তাই না? তাহলে আমরা যদি বক্রতলের ক্ষেত্রফলটা বের করি আর সমতলের ক্ষেত্রফল বের করি, কিভাবে বের করব? সমতলের ক্ষেত্রফল বের করা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল বের করা তো খুব সহজ, কি পাই আর স্কোয়ার আমরা জানি। আর এই বক্রতলটার ক্ষেত্রফল কিভাবে বের করব? যদি বক্রতলটা গোটা ছিল, তাহলে গোটা ছিল তখন কতটা ছিল? গোটা ছিল তখন আমরা জানলাম যে গোলকের ক্ষেত্রে গোটা বক্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার। কিন্তু যদি আমি অর্ধেক করে দিলাম, অর্ধগোলক করে দিলাম, তাহলে 4 পাই আর স্কোয়ারকে ২ দিয়ে ভাগ করে দেব। আর ২ দিয়ে ভাগ করে দিলে আমরা কত পেয়ে যাব? 2 পাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, দেখো লক্ষ্য করো আমি এখানে ভেঙে, ভেঙে এই কারণেই করালাম, কোয়েশ্চেনে জিজ্ঞাসাও করতে পারে যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বলো, বা অর্ধগোলকের যে সমতলটা আছে তার ক্ষেত্রফল বলো, বা অর্ধগোলকের কি সমগ্র তলের ক্ষেত্রফল বলো। যদি বক্রতলের ক্ষেত্রফল বলে তাহলে 2 পাই আর স্কোয়ার, যদি সমতলের বলে তাহলে কি পাই আর স্কোয়ার। ওকে? তাহলে এইগুলো যা বের করছি সব কি? সবকটাই হচ্ছে ক্ষেত্রফল বার করা হলো। কি বার করা হলো? সবকটাই হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা জানলাম যে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় কার? এই অর্ধগোলকের। ঠিক আছে? তাহলে এই অর্ধগোলকের আমরা বক্রতল সমতলের ক্ষেত্রফলকে যদি যোগ করে দিই তাহলে কি পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল। কি পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল আমি যদি বললাম যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল যেটা আমরা 2 পাই আর স্কয়ার জানি। তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার মানে কি? কত পাই আর স্কয়ার? 3 পাই আর স্কয়ার। তাহলে মাথায় রাখবে যে সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের সেটা হচ্ছে কত? 3 পাই আর স্কয়ার। এটা প্রত্যেকের ক্লিয়ার? আশা করি কোনো ডাউট থাকবে না। এবার আমি যদি আমি এই যে ওই বলটাকে মানে ওই গোলকটাকে যদি আমি ভেঙে থাকি মানে অর্ধেক করে কেটে থাকি, তাহলে ব্যাপারটা কি হয়েছে? ওই গোলকটার আমি ব্যাসার্ধ কত নিয়েছিলাম? ব্যাসার্ধ তো আমি ৭ সেন্টিমিটার নিয়েছিলাম। তাহলে এখানে আমি সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করব বা বক্রতলের ক্ষেত্রফলও কিভাবে বের করব? জাস্ট আমরা সমস্ত ফর্মুলা পেয়ে গেলাম। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিচ্ছি। তার ফর্মুলা কত? 3 পাই আর স্কয়ার। সো 3 পাই এর ভ্যালু পাই সে ৭, আর আর স্কয়ার দ্যাট ইজ আর মানে ৭ কে আমরা দুবার লিখব। এটা কেটে দাও। তাহলে কত পাচ্ছ? 66 আর 7। তাহলে ৬ ৭ কত? ৪২, ৬ ৭ ৪২ আর ৪ এ ৪৬, ৪৬২। ৪৬২ সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। যদি বক্রতল আলাদাভাবে বের বলতেও তাহলে বের করতাম। কোনো অসুবিধা নাই। সমতলে বলতো সমতলেরও বের করতাম। এবার কোয়েশ্চেন হচ্ছে আমরা তো ক্ষেত্রফল বের করে নিলাম। ক্ষেত্রফল বের করতে গিয়ে তো আমাদের কোনো রকমের অসুবিধা হলো না। আশা করি সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা যদি ক্ষেত্রফল বের না করে আমি যদি বলি এর আয়তন বের করব। আয়তন বের করাটা কি? সিম্পল ভাবো তো একবার। আয়তন বলতে গোটাটা যতটা জায়গা ঘিরেছিল। যদি আমি অর্ধেক করে নিলাম তাহলে অর্ধেক জায়গা ঘিরে থাকবে। অর্ধেক করে নিলাম তাহলে অর্ধেক জায়গা ঘিরে থাকবে। তাহলে আয়তনের হিসাবটা যদি আমরা বলতে যাই, যদি আমরা আয়তনের হিসাবটা বলতে যাই
ঠিক আছে? তাহলে আয়তন গোলকের আয়তন কত ছিল? গোলকের আয়তন ছিল 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? তার অর্ধেক হবে। অর্ধগোলকের হবে তার অর্ধেক, মানে অর্ধেক যদি হয় তাহলে এখানে ২ দুগুণে ৪ এটা কাটছে। তাহলে এখানে ফর্মুলা কত হচ্ছে? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব, এখানে ঘন একক হবে, বর্গ একক নয়। এটা ঘন একক আয়তন তার জন্য। তাহলে আয়তনের ফর্মুলা কি? গোলকের যা ছিল তার অর্ধেক। তাহলে গোলকের ছিল 4/3 পাই আর কিউব, আর এখানে অর্ধগোলকের হচ্ছে 2/3 পাই আর কিউব। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে গোলক আর অর্ধগোলক যেমন থাক না কেন, আয়তন আর ক্ষেত্রফল বের করা আমরা বের করতে পারবো। তাই না? চলো, অবশ্যই এবার আমরা কোয়েশ্চেনের দিকে যাই। কি কোয়েশ্চেন আছে, কেমন ধরনের আছে, কিভাবে কি করতে হবে সমস্তটা আমরা এবার দেখছি। একটি গোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? আমরা ইজিলি বের করে নিতে পারবো না? গোলক, গোলকের ক্ষেত্রফল যখন চেয়েছে মানে গোলকের তো একটাই তলা হয়। তার মানে একটাই তলা মানে সমগ্র তল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পড়লাম? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পড়লাম 4 পাই আর স্কয়ার। গোলকের কিন্তু, অর্ধগোলকের না। তাহলে গোলকের 4 পাই স্কয়ার, পাই মানে 22 এর 7, আর স্কয়ার দ্যাট ইজ 14, দুবার 14 ইনটু 14, 7 দুগুণে কত? 14। দেখো এখানে 28 আর এখানে আমরা পাচ্ছি 88। সো 28 ইনটু 88, দ্যাট ইজ ৮ ৮ 64, ৮ দুগুণে 16 আর ৬ হচ্ছে 22। সো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা কত দেখো? ২ ৪ ৬ ৪। তাহলে ২ ৪ ৬ ৪ কোন অপশনে আছে? অবভিয়াসলি আছে। ক্লিয়ার? ইজি না? অবশ্যই ইজি। দেখো এখানকার এই যে 3D র অঙ্কগুলো, এগুলো পরীক্ষাতে এসেছে। এগুলো একটুখানি যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় তাহলেই আসবে। ওকে। তাছাড়া এমনি এমনি যদি নরমাল কোয়েশ্চেন যেটা থাকে, সেখানে খুবই মানে খুবই বেশি করে যে এগুলোকে দেয় সেটা না। কিন্তু এইখানেই অনেকে কি এটাকে অ্যাটেম্প্ট করতে গিয়ে অনেকে ভুল করে ফেলে। তার কারণ এটাকে লোকে প্র্যাকটিস করে না নরমালি। তো নরমালি যদি প্র্যাকটিস না করে তাহলে তো ভুল হবেই। কিন্তু এটা যদি একটু ভালো রকমভাবে করা যায় তাহলে এখান থেকে যেই কোয়েশ্চেন গুলো পাওয়া যায় না, সেই কোয়েশ্চেন গুলো মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো একটু প্র্যাকটিস আর একটু জিনিস কনসেপ্টটা বুঝে নেওয়া হলো, তাহলে সমস্ত রকমের আনসার করে নেওয়া যাবে। ওকে? চলো। ম্যাটার করে কি বলতো? এই যে এই সমস্ত কোয়েশ্চেন গুলো, এগুলোই কি সিলেকশনের জন্যই করে। এটাকে যে অ্যাটেম্প্ট করতে গিয়ে ভুল করে দিল, তার র‍্যাংক অনেক পিছনে চলে গেল। আর যে অ্যাটেম্প্ট করে সঠিক করে গেল, তার র‍্যাংক অনেক উপরে চলে গেল। ওকে? আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে, তোমরা হয়তো খবর পেয়েছো যে যারা WBCS পরীক্ষার জন্য পড়ছো বা অন্যান্য পরীক্ষার জন্যই বা হচ্ছে, এখন নতুন কোনো ফর্ম ফিল আপ হবে না, বা যেগুলো ফর্ম ফিল আপ হয়ে এসেছে সেগুলো এখন কবে এক্সাম হবে সেটারও কোনো রকমের আম সঠিক এখনো কনফার্মেশন ডেট নেই। কবে হবে তারও কোনো কিছু নেই। WBCS যে প্রিলি হয়েছে, প্রিলির পর যেই মেইন এক্সামটাও যে দেওয়া হবে, সেই মেইন এক্সামটাও এখন কি, ওটাও এখন ধোঁয়াশার ভেতর থেকে গেল যে কবে হবে। তার কারণ, একটাই কারণ হচ্ছে পশ্চিমবাংলায় একটা ওবিসি কেস চলেছিল যেখানে হাইকোর্টে এগেইনস্ট আমাদের স্টেটের বিরুদ্ধে হয়েছিল। ওই কেসটাতে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের ভিতরে কেসটা চলছিল। তো এখানে স্টেট গভর্নমেন্টের যতটা রকম ২০০০, তোমরা জানো ২০১০ সালের পর যে ওবিসি গুলো দেওয়া হয়েছে, সেগুলো সবটাই বাতিল করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আর জানা যাবে না, এটা তোমরা সবটা খবর জন্য। এই কেসের উপরে ভিত্তি করে এখন স্টেট গভর্নমেন্ট চাইছে আমরা সুপ্রিম কোর্টে যাব, আর স্টেট গভর্নমেন্ট চাইছে আমরা যতটা লিস্ট দিয়েছিলাম সেই লিস্টগুলোকে বহাল করব। সেই কারণের জন্য স্টেট গভর্নমেন্ট বলছে এখন কোনো রকমের ফার্দার কোনো নোটিফিকেশন দেওয়া হবে না, কোনো এক্সামই নেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত না এটা কোনো রকমভাবে সুরাহা হচ্ছে। তো তাহলে কি, পরীক্ষা কবে হবে কোনো রকমের ঠিক নাই। দেখা যাক কবে হচ্ছে। আশা করা যায় সমস্ত কিছুর জন্য ভালো হয়ে যাক। খুব ভালো জিনিস, দিদি আমাদের সমস্ত পরীক্ষার নোটিফিকেশন, সমস্ত পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ আগে থেকে করে রেখে দিয়েছেন। ভোটের আগে, ঠিক ভোটের পরে এই সমস্ত ব্যাপারগুলো হলো। দারুণ রাজনীতি, দারুণ চক্কর। আর আর যদি খবর সম্পর্কে একটু ডিটেইলস জানতে হয়, তোমরা গতকালের আনন্দবাজার পেপারে একটুখানি দেখবে, কিংবা ৪ কিংবা ৫ নম্বর পেজের দিকে ছিল আনন্দবাজারটা। তোমরা ওখানে একটুখানি ভালো করে পড়ে দেখো। গতকাল মানে কি ৭ জুন
জুনের তোমরা আনন্দবাজারটাকে দেখবে একটুখানি। ই পেপার আনন্দবাজার তো পাওয়াই যায়, ইন্টারনেটে পাওয়া অ্যাভেলেবেল আছে, পড়ে দেখো। আরো অন্যান্য পেপারও বেরিয়েছে এগুলো সবটা। ওকে, চলো আমরা মুভ করছি আমাদের টপিকে। আমরা যেটাই হোক না কেন, পরীক্ষা এখন হোক বা পরে হোক, আমাদের মেন কথা আমাদের রেডি হয়ে থাকতে হবে। সো মন ভেঙো না, কোনো রকম কোনো কিছু করো না, রেডি হয়ে থাকো। প্রত্যেকেই প্রত্যেকেই পড়াশোনা করো, ভালো রকম হবে, সব কিছুই হবে আশা করি। দেখো, গোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তাহলে তার আয়তন কত ঘন সেন্টিমিটার? সেম জিনিসই আমরা আর আগে আমরা কি 7 সেন্টিমিটার তৈরি করেছিলাম, এটা 14 সেন্টিমিটার। দেখো দেখো অপশনগুলো কেমন আছে, অপশনগুলো সবটা ভগ্নাংশ টাইপের আছে বা এরকম ভাবে আছে। দশমিকে আনসার অপশনগুলো নেই। দশমিকে মূলত অপশন থাকে না। আর দশমিকে থাকলে তো এমনিতে তো ক্যালকুলেশন লেন্দি হচ্ছে, তারপরে দশমিকে থাকলে তো আরো বেশি লেন্দি হয়ে যাবে। এটা আমরা যদি করতে যাই তাহলে কত, 4/3 পাই আর কিউব, আয়তনের ফর্মুলা। 4/3 পাই এর ভ্যালু 22-এর 7, আর আর কিউব এখানে 14 × 14 × 14। আচ্ছা, এখানে কাটো, এখানে কেটে 7 × 2 = 14 পেলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা একটু আনসারটা অপশন টেস্ট করে করার চেষ্টা করব। কিন্তু অপশন টেস্ট করে যদি করতে যাই, আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে এককের ঘরের অঙ্ক কত হবে। দেখো এককের ঘরের অঙ্ক লক্ষ্য করি, একটা 6 কিংবা 7 আছে অপশনে। 6 7 যদি হয়ে যায় তাহলে আমাদের আনসার অপশন এ হয়ে যাচ্ছে। কিন্তু 7 তো এখান থেকে হবে না মনে হচ্ছে। 6ই তো হওয়ার সম্ভাবনা। এখন লক্ষ্য করো, 4 4 4 এ কত, 16, আর 6 পেলাম, 6 দুগুণে 12, 6 দুগুণে কত পেলাম, 12, 2 পেলাম, 2 দুগুণে 4। আচ্ছা, 4 হচ্ছে। আল্টিমেটলি আরেকবার লক্ষ্য করা যাক। ওকে, এখানে ৩ টে 4 ছিল। হুম, আচ্ছা, ৪ ৪ এ ১৬, ৪ ৬ ২৪, মানে ৪ পেলাম। আবার আবার এখানে ৪ পাচ্ছি, ৪ দুগুণে ৮, ৮ পাচ্ছি, ৮ দুগুণে ১৬, সেই ৬ই আসছে। তো ৬ আসছে মানে ৬ এর এবার কোনটা হবে সেটাই হচ্ছে কথা। 34496 না 34396 কোনটা হবে সেটা এবার আমাদের ফুল ক্যালকুলেশন করতে হবে। নো কোনো রকমের উপায় নেই। তো দেখো 14 × 14 কত, ১৯৬, ১৯৬ আর এখানে আম 22 × ৮, 22 × ৮ আমরা কত পাচ্ছি, ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬ ১৭। সো ১৯৬ অ্যান্ড ১৭৬। আচ্ছা, আরো একটু আমরা সহজ করে যদি করতে যাই, তাহলে এটাকে আমরা লক্ষ্য করি। এই ৪ দুগুণে ৮ টাকে আমরা শেষের দিকে রাখবো আর ২২ টাকে আমরা আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে আরেকটু সহজ করে হবে। ৬ দুগুণে ১২, ৯ দুগুণে ১৮, ১৮ ১৯, ২ একে ২ আর ৩। তাহলে এখানে ২, এখানে ৯, এখানে ৩, এখানে ২, এখানে ১, এখানে ১২, ১৩ আর এটা ৪। এবার ৮ দিয়ে গুণ করে দাও। ৮ দিয়ে গুণ করে ৮ দুগুণে ১৬, ৮ একে ৮ আর একে ৯। তার মানে আমরা যখনই দেখছি ৯ হয়েছে, এবার এখানে ৩ আসার কথা বা অন্যান্য ৪ আসার কথা। দেখো ৩ ৮ টি ২৪, মানে ৪ চলে এলো। ৪ চলে এলো মানে কোনটা? অপশন সি কারেক্ট আনসার। ওকে, অপশন সি কারেক্ট আনসার, বিকজ নিচে ৩ থাকছে। তাই না? আর এরপর আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। অপশন সি কারেক্ট আনসার, এটা আমরা পেয়ে গেলাম। এখানে ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়, যেটা আমাদের একটুখানি ঠান্ডা মাথায় করতে হবে। আর ঠান্ডা মাথায় করলে অবশ্যই হয়ে যাবে। ওকে? দেখো লক্ষ্য করো। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। প্রতি বর্গ সেন্টিমিটারে ৪৫ টাকা হিসেবে এটির বাইরের বক্রতল রং করতে কতটা খরচা হবে? আচ্ছা, এবার কি বলেছে? গোলক নয়, অর্ধগোলক। এবার অর্ধগোলকের বাইরের বক্রতলটা বলা হয়েছে। তাহলে বাইরের বক্রতল বলতে অর্ধগোলকের কোনটা? এই যে এই তলটা, এটা হচ্ছে বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত? 2 পাই আর স্কয়ার। তাই না? এটা পেয়েছিলাম আমরা 2 পাই আই আর স্কয়ার। তাহলে লক্ষ্য করো, এটার আমরা ক্ষেত্রফলটা বের করি। 2 পাই এর ভ্যালু 22/7 আর আর এর ভ্যালু 14, 14 × 14। দেখো এটা আমরা তো ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটার সাথে আমরা 45 গুণ করে দিলে আমরা যেটা আনসার চাই সেটা আমরা পেয়ে যাব। তো আগে আমরা এটা বের করে নিই, ৭ দুগুণে ১৪। দেখো এটা হচ্ছে ২৮ আর এদিকে 44। ২৮ আর 44, ৪ ৮ ৩২, ৪ দুগুণে ৮ আর ৩ ১১। দেখো ২ ১ ১, এখানে ২ ৩, এখানে ২, এটা। আচ্ছা, তাহলে ১ ২ ৩ ২ এটা পেলাম আর ৪৫ দিয়ে আমরা গুণ করব। চলো আমরা ৪৫ দিয়ে গুণ করছি। ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫ ১৬, ৫ দুগুণে ১০ ১১, আর ৫ একে ৫ আর একে ৬। এটা ০৬16। সো লক্ষ্য করো এখানে ০৬৭৭৬।
আচ্ছা, কি ব্যাপার? এটা কি এলো? 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার 14 ইন্টু 14, 44। 4 8 32, এখানে 11, বা ঠিকই তো আছে সবটাই। কোন জায়গাতে কি গন্ডগোল? আচ্ছা, এখানে গন্ডগোল, সরি। দেখো 1 2 3 2 45, এখানে 6, এখানে 1, এখানে 6। আচ্ছা, এখানে 8, এখানে 3 4 এ 12, 4 দুগুণে 8 আর 1 এ 9, 4 একে 4। সো এখানে 0, এটা 4, এটা 3 আর 1 এ 4। তাহলে 4 4 দিয়ে কোনটা আছে? 4 4 দিয়ে অপশন বি আছে, এন্ড অপশন বি কারেক্ট আনসার। চলো নেক্সট। যে অর্ধগোলকের যে অর্ধগোলকের ব্যাস 28 সেন্টিমিটার, তার আয়তন কত ঘন সেন্টিমিটার? তাহলে অর্ধগোলকের ব্যাস যদি 28 সেন্টিমিটার হয়, তাহলে আয়তন, ব্যাস দিয়ে তো আমরা করি না, আমরা ব্যাসার্ধ দিয়ে করি। তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসের অর্ধেক 14 সেন্টিমিটার হবে, 28 এর অর্ধেক, তাহলে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এর আয়তন চাইছে, আয়তনের ফর্মুলা কত? একটা অর্ধগোলকের, একটা গোলকের জানি 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের এর অর্ধেক, এর অর্ধেক কত? 2/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের 2/3 পাই আর কিউব, সো 2/3, পাই এর ভ্যালু 22/7, অ্যান্ড আর কিউব, দ্যাট ইজ 14 ইন্টু 14 আর ইন্টু 14। আমরা ক্যালকুলেশন করব, আনসার পাবো 7 দুগুণে 14। আচ্ছা, এরকম টাইপেরই আমরা অর্ধগোলকের করলাম। আমরা গোলকের করেছি। আর গোলকের আমরা করেছিলাম এটা 34496, কে অর্ধেক করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে ক্যালকুলেশন অবশ্যই করে নেব। চলো ক্যালকুলেশন করি। লক্ষ্য করো, 14 14 196, আর এখানে 22, আর ওখানে 4 পাবো। 6 দুগুণে 12, 18, 19, 2 একে 2, আর 3 2 9 3, এখানে 2 11, 12 আর 1 এ 13, 3 আর 1 এ 4। এটা পেয়ে গেলাম। আর এখানে 4 পাচ্ছি, 4 দিয়ে গুণ, এটা 8, এটা 4, 3 4 এ 12, 4 4 এ 16 আর 1 এ 17। তো কোনটা? আনসার হচ্ছে এটা। কেন? তারপর নিচে তো ওটা ৩ আছে, আমরা ৩ টাকে তো নিতে হবে। শুধু জাস্ট আমরা এটাকে উপরে গুণ করে দিলাম আর এটা আনসার করে দিলাম, সেটা তো নয়। ৩ টা আছে, তাহলে ৩ টা আমাদের করতে হবে। ওকে, চলো। এবার নেক্সট আমরা দেখছি, নেক্সটে কি আছে? একটি গোলকের আয়তন বলে দিয়েছে। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল। দেখো, আয়তন বলা আছে, আয়তন থেকে তো আমরা ডাইরেক্ট ক্ষেত্রফলে যেতে পারি না। আয়তন থেকে আমরা আসতে পারি তার ব্যাসার্ধ কত, সেটা আমরা বের করে নিতে পারবো ইজিলি। আর সেই ব্যাসার্ধ যদি আমরা জেনে নিই, তাহলে আমরা তার ক্ষেত্রফলও বের করে নিতে পারবো। তাহলে এবার লক্ষ্য করো, আহ, এই যে আয়তনের ফর্মুলা আমরা জানি গোলকের, সেটা কত? 4/3 পাই আর কিউব। আমরা ডাইরেক্ট পায়ের ভ্যালু লিখে যাচ্ছি 22/7, আর আর কিউব এভাবে আমরা লিখলাম আর কিউব। আর এটা 4851। চলো এবার আমরা লক্ষ্য করবো এটা 11 দিয়ে কাটবে কিনা। আচ্ছা, কাটতেই হবে 11 দিয়ে, কাটা অবশ্যম্ভাবী। দেখো 4 11 44, আর এখানেও 4 পড়ে থাকে, এখানে 4 11 44, আবার 1 পড়ে থাকে। এটা 11 দিয়ে দেখো, 11 দুগুণে 22 হয়ে গেল, তাই না? অবশ্যই হতেই হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে 21 21 যদি আমরা গুণ করি, সেটা 441 হয়। আর এদিকে লক্ষ্য করো, এই যে 3 7 21, আমরা এটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, 3 7 21, আর বাঁ দিকে আর কিউব কে রাখছি। আর দেখো, এই ওপর থেকে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। লক্ষ্য করো, আর কিউব থেকে যদি আমরা আর বের করি, তাহলে এখানে কিউব রুট হয়। আর কিউব রুট হলে আমরা কি পাই? যেটা, যে কিউব রুটের ভেতরে যে 3টে করে যদি থাকে, আমরা 8 কেও আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি। বা আমরা 8 এর কিউব রুট আমরা 2 জানি অলরেডি। তাহলে এখানে আমরা উপরে 21 পেলাম, এখানে 2 পেলাম। মানে 21 এর 2 পেলাম কি? 21 এর 2 পেলাম ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফল বের করে নেব। যদি এর ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফল গোলকে চেয়েছে কিন্তু, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4 পাই আর স্কয়ার।
তাহলে 4 পায়ের ভ্যালু কত? 22/7 অ্যান্ড আর এর ভ্যালু হচ্ছে 21/2, 21/2 তার জন্য আমরা দুবার লিখলাম, যেহেতু আর স্কোয়ার আছে সেই জন্যই। এবার লক্ষ্য করো ক্যালকুলেশন, আর কি করব? এই 2 কাটলো আর এখানকার 4 কাটলো আর 3 7 21 কাটলো, এখানে 63 ইন্টু 22, এটা 6, 6 দুগুণে 12, এটা 6, 6 দুগুণে 12, এটা 6 8 3 1, মানে 1 3 8 6, কোনটা? অপশন ডি। ওকে, চলো এটা হয়ে গেল ইজি ইজি কোশ্চেন, আশা করি প্রত্যেকেই পারবে। যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে, আচ্ছা সমগ্র তলের গোলকের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে, তার আয়তন বের করব। দেখো আমরা ক্ষেত্রফল থেকে আয়তন বলেছি, তাহলে আবার সেম একই রকম ভাবে আসবো। আগেরটা যেভাবে আয়তন থেকে আমরা ব্যাসার্ধ এসেছিলাম, এখানে ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ আমরা বের করতে পারবো, সেখান থেকে আমরা আয়তন বের করব। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? গোলকের গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু পাই আর ইন্টু আর স্কোয়ার আমি এভাবে লিখলাম। এটা 1 3 8 6, লক্ষ্য করো এই যে 1 3 8 6 এটাকে আমরা 11 দিয়ে কাটবো, আর 11 দিয়ে কাটতেই হবে। 11 কি 11, 2 থাকে 11 দুগুণে 22, 6 থাকে 6 11 66, আর এটা 11 দুগুণে 22। দেখো এটা 2 দিয়ে কাটে আবার, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আর কাটে? আর কাটছে না। দেখো এখানে আর স্কোয়ার রাখলাম, আর স্কোয়ার এখানে 63, মানে 7 9 63, আর এদিকে 7টা আমি পেয়ে গেলাম আর নিচে 4। সেখান থেকে যদি আমরা আর নিই তাহলে 9 এর রুট হচ্ছে 3, আর দুটো 7 থেকে একটা 7 পাই, আর এখানে পেলাম আমরা 21/2। সেম সেম 21/2 আমরা পাচ্ছি। তাহলে 21/2 থেকে এবার আমরা আয়তন বের করব, আয়তন বের করলে সেই কত? আগেরটার মতো আনসার, আগেরটা কত ছিল? 4851, 4851 এটার আনসার। ওকে, ক্লিয়ার? না, আগেরটার কোশ্চেনে 4851 ই তো বলা ছিল, তাই না? লক্ষ্য করো 4851। চলো নেক্সট। একটি গোলাকার বেলুনে হাওয়া ভর্তি করায় তার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার থেকে পরিবর্তিত হয়ে 21 সেন্টিমিটার হলো। এই দুই ক্ষেত্রে বেলুন দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, মনে রাখবো যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে, এখানে ধরো একটা যেটা বেলুন ছিল, বা বেলুন বলতে আমি গোলকই হিসাব করলাম, একটা গোলক ছিল যেটার ব্যাসার্ধ 7 ছিল, আর একটা গোলক ছিল যেটার ব্যাসার্ধ 21 ছিল। তাহলে এখানে যদি ব্যাসার্ধের অনুপাত আমরা বের করি, তাহলে ব্যাসার্ধের অনুপাত বের করলে কত? 7:21। ব্যাসার্ধের অনুপাত করলে কত? 1:3 হয়। 1:3 হয় ব্যাসার্ধের অনুপাত, পেয়ে গেলাম আমরা এটা। আমরা মনে রাখবো ব্যাসার্ধের অনুপাত থেকে, কোথা থেকে? ব্যাসার্ধের অনুপাত থেকে যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে দেওয়া হয়, কিসের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত যা আছে সেটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে এখানে এটা যা আছে সেটাকে আমরা স্কোয়ার করে দিই, মানে সেটা আমরা বর্গ করে দিই, তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাই। মানে কত? এখানে 1 এর বর্গ আর 3 এর বর্গ। 1 এর বর্গ কত? 1, আর 3 এর বর্গ কত? 9। তাহলে 1:9 হচ্ছে আনসার। এখানে ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলের বর্গ করার এই ক্ষেত্রফলের অনুপাত বের করার জন্য কি করতে হবে? জাস্ট আমরা ব্যাসার্ধের অনুপাতের বর্গ করে দিলাম। যদি অপোজিট দেয় মানে কি? মানে হচ্ছে যদি ক্ষেত্রফল দেয় ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে কি আমরা বর্গমূল করে দেব। যদি অপোজিটে যায় তাহলে আমরা বর্গমূল করব। ওকে? তাহলে একটা বর্গ করব আর একটা হচ্ছে বর্গমূল। ক্লিয়ার? এই হচ্ছে কোশ্চেন গুলো। চলো আরো কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই, আর অনেক কোশ্চেন পাবো আমরা। দুটি গোলাকার গোলকের আয়তন, সরি গোলাকার বলছি, গোলকের আয়তন এত বলা আছে, তাহলে তার ক্ষেত্র বলের বলা হয়ে গেছে, ক্ষেত্রফলের অনুপাত কত? এবার আয়তন থেকে ক্ষেত্রফল ডাইরেক্ট আমরা বের করতে পারি না। দেখো আয়তন থেকে ক্ষেত্রফল আমরা বের করতে পারি না ডাইরেক্ট, তাহলে আয়তন থেকে আমরা বের করতে পারি ব্যাসার্ধ। তো এখানে আয়তন থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফল যাব। লক্ষ্য করো যেটা আয়তনের অনুপাত বলা থাকবে, লক্ষ্য করো এখানে আয়তন অনুপাত কত বলা আছে? 8:27। যদি আয়তন থেকে আমরা ব্যাসার্ধ যাই, তাহলে এই যে যেটা আছে তার আমরা কিউব রুট বের করে নেব। কিউব রুট আয়তনের থেকে ব্যাসার্ধ আমরা কিউব রুট করব। তাহলে 8 এর কিউব রুট কত? 2, আর 27 এর কিউব রুট কত? 3।
2:3। এবার ব্যাসার্ধ থেকে যদি ক্ষেত্রফল করতে হয় তাহলে কি তাদের বর্গ করে দেব। এই যে ব্যাসার্ধের বর্গ, ব্যাসার্ধের যদি বর্গ করি 4:9 পাই। আর 4:9 অপশন এ কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? যদি আয়তন থাকে ব্যাসার্ধ থেকে আয়তন তাহলে ঘন করব। যদি লক্ষ্য করো আয়তন থেকে ব্যাসার্ধ থাকে, আয়তন থেকে ব্যাসার্ধ আমরা করলাম ঘনমূল। যদি উল্টোটা থাকতো ব্যাসার্ধ থেকে আয়তন থাকতো তাহলে আমরা করতাম ঘন। আর এখানে ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলের তো আমরা ব্যাপারটা আগেই জেনে এসেছি। ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলের ব্যাপারটা, ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলের ব্যাপারটা যদি আমরা করতে হয় তাহলে সেটা আমরা কি করি, বর্গ করি। আর ক্ষেত্রফল থেকে যদি ব্যাসার্ধ করতে হয় আমরা কি করি, বর্গমূল করি। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি গোলকের বক্রতলের অনুপাত। আচ্ছা, বক্রতলের অনুপাত বলতে এখানে বক্রতলের ক্ষেত্রফল, কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলতে হতো এটা। তাহলে তার আয়তন অনুপাত কত? তাহলে ক্ষেত্রফল থেকে আয়তন আমরা ডাইরেক্ট যেতে পারি না। ক্ষেত্রফল থেকে আমরা কিসে আসবো, ব্যাসার্ধে আসবো। ক্ষেত্রফল থেকে আমরা আসবো ব্যাসার্ধে, ব্যাসার্ধ থেকে আমরা যাব আয়তন যাব। তাহলে তো তোমরা ইজিলি ভাবে করে নিতে পারবে। দেখো কিভাবে কি করব। একদম 4:9 হচ্ছে কি ক্ষেত্রফল, এখান থেকে আমরা ব্যাসার্ধ করব। ব্যাসার্ধ যদি করি তাহলে এদের বর্গমূল করব। বর্গমূল, এটা 4 এর বর্গমূল, 9 এর বর্গমূল কত, 2:3। এবার আমরা আয়তন করব ব্যাসার্ধ থেকে, তাহলে এটা ঘনমূল করব। ঘনমূল তাহলে 2 এর কিউব আর 3 এর কিউব, এটা 2 এর কিউব 8 আর 3 এর কিউব কত, 27। তাহলে অপশন এ একদম ক্লিয়ার অঙ্ক। চলো নেক্সট। দেখো একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে এত, তাহলে তার ব্যাসার্ধ কত। এবার অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে, সমগ্র তলের ক্ষেত্রফল মানে যে দুটো তল আছে অর্ধগোলকের, একটা সমতল আছে নিচেরটা আর উপরেরটা বক্রতল, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের কত, ফর্মুলা কত, 3πr²। আর এটা সমান কত বলা আছে, এটা বলা আছে 27 পাই। তাহলে তার ব্যাসার্ধ কত? আরে তো এইটা ইজিলি বলেই দিল তো, পাই পাই আমি যদি কেটে দিই, আর এখানে 3 9 27, তাহলে আর এর ভ্যালু কত, এখান থেকে আর এর ভ্যালু আমরা 3 পেয়ে গেলাম। ব্যাসার্ধ কত, 3। এই কোনো কোশ্চেন হলো, সহজ কোশ্চেন। আচ্ছা, সহজ কোশ্চেন আমরা বুঝে নিতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখো। একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি ব্যাসার্ধ বৃদ্ধি হয় আর সেখানে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হবে তার জন্য ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100। হ্যাঁ, এবার এখানে এ কোনটা আর বি কোনটা, এখানে দুটোই আমরা এ ধরবো, দুটোই আমরা 20 ধরবো, এ কেও 20 ধরবো আর বি কেও 20 ধরবো। তারপরে আমি 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। দেখো আমরা এটাকেই ফর্মুলাটাকে আমরা বললাম, তারপরে আমরা যখন পার্সেন্টেজ করব তখন পার্সেন্টেজে আমরা এই ফর্মুলাটাকেই বলবো। এখানে আমরা ফর্মুলাটা মডিফাই করিনি গোলকের ক্ষেত্রে। গোলকের ক্ষেত্রে মডিফাই করলে সেটা আলাদা রকম ফর্মুলা চলে আসতো, কিন্তু সে একটা বেসিক ফর্মুলা থেকেই সমস্ত ফর্মুলা আসবে, এই বৃদ্ধির ফর্মুলাগুলো। তার জন্য আমরা এই বেসিক ফর্মুলাটাকে মনে রাখবো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা করানো যায়, গোলকের জন্য করানো যায়, বৃত্তের জন্য যায় বা ওটার জন্য যায়, কিন্তু আমাদের আলাদা আলাদা করে পাকামো করার কি দরকার। আমাদের একটা ফর্মুলায় মনে রাখবো, ওখান থেকে সবটা অ্যাপ্লাই করবো। অঙ্ক করা নিয়ে কথা। দেখো আমরা এটা কেটে দিলাম, কেটে দিলে কত, এখানে 40 প্লাস 4 44 প্লাস আনসার। ক্লিয়ার? যদি ব্যাসার্ধ বৃদ্ধি আর ক্ষেত্রফল চাই তাহলে এটা হয়ে গেল। এবার যদি যদি আয়তন বৃদ্ধির কথা বলি, তাহলে আয়তন বৃদ্ধির কথা বললে আমরা কি করব, আয়তন বৃদ্ধির কথা বললে 1 প্লাস, এখানে আমরা দেব যে যেটা যেটা বৃদ্ধি বলছে সেটাকে আমরা এক্স বললাম, এক্স বাই 100 প্লাস 1 প্লাস এক্স বাই 100, আর এখানে 1 প্লাস এক্স বাই 100 মাইনাস 1। ফর্মুলাটা কি এটাই আছে সিম্পলি, 1 মিনিট আমি লক্ষ্য করি। হ্যাঁ, এটাই আছে, এটাই আছে। আচ্ছা, এখানে এটা বেসিক, এটা মনে রাখলাম। দেখো নর্মালি এটা যখনই হচ্ছে 1 প্লাস এক্স বাই 100 এক্স বাই 100 এক্স বাই 100, এটা তোমরা 3 বার লিখলাম একটা জিনিসই।
তাহলে এটা 1 প্লাস এক্স বাই 100 এর কিউব বলবো মাইনাস 1। ওকে, আয়তনের ক্ষেত্র আমরা এরকম জিনিসই করাতে পারতাম। আয়তনের ক্ষেত্র, এই আয়তন বলতে বলছি ক্ষেত্রফলের ক্ষেত্র, ক্ষেত্রফল যেহেতু দুবার আছে তাহলে দুবারের জন্য এক্স বাই 100 স্কোয়ার হতো মাইনাস 1 হতো, সেটা কি? হ্যাঁ, সেরকমই বলতে পারো। এটাকে আবার ভেঙে টেঙে আবার আলাদা রকম ভাবে করা যায়, কিন্তু আমরা ওই স্কোয়ারের ক্ষেত্রে ওটাই মনে রাখবো। আর কিন্তু আমরা আয়তনের ক্ষেত্রে মনে রাখবো এটাই। স্কোয়ারের ক্ষেত্রে যেটা আগে করালাম সেটাকে মনে রাখবো, সেটা সুবিধা হবে। ওকে, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে আমরা এটা করব। এখানে এক্স বলতে কোনটা? এক্স বলতে যে 20, সেটা 20টা। আমরা যদি লক্ষ্য করি 20টা, তাহলে 20/100 যদি করা যায়, তাহলে 20/100 মানে 1/5। দ্যাট মিনস কত? 1 প্লাস 1/5 তার কিউব মাইনাস 1, দ্যাট ইজ এখানে 6/5 এর কিউব মাইনাস 1। 6 এর কিউব কত? 6 এর কিউব হচ্ছে 216, আর 5 এর কিউব কত? 125। আচ্ছা, আমরা স্কোয়ার রুট, কিউব রুট করানো হয়ে গেছে তো, তাই না? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে সবটাই মনে থাকবে। এখানে মাইনাস 1। চলো তাহলে 216 থেকে 125 আমরা বাদ দিই। তাহলে এখানে 1, এটা 91, তাহলে 91, 125। আচ্ছা, এইটা আমরা যেটা ভগ্নাংশটা পেয়ে গেলাম সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। তখন আমাদের আনসারটা পার্সেন্টেজে চেয়েছে, আর পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমরা এটা কত দিয়ে মাল্টিপ্লাই করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তখন ক্যালকুলেশন করি, এটা 4 আর এটা 5। একটুখানি ওয়েট করি। দেখো, 91 ইন্টু ফোর, দ্যাট ইজ 4। আর এখানে 4 9 কত? 36। 5 দিয়ে আমরা ডিভাইড করছি, তাহলে 5 দিয়ে বার করলে এটা 7, 5 7 35, আর 1 4 7 দুগুণে 14, 72 আসছে। 72 পয়েন্ট সামথিং, দ্যাট 72 পয়েন্ট সামথিং হচ্ছে অপশন সি। আর অপশন সি কারেক্ট আনসার। বুঝতে পারা গেল ব্যাসার্ধ থেকে আয়তন বৃদ্ধি, আর ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বৃদ্ধি, সে দুটো আমরা শিখে নিলাম। ওকে, এই দুটো তো থাকবে, আর তো কিছু থাকবে না গোলকের ক্ষেত্রে বা অর্ধগোলকের ক্ষেত্রে। ওকে, বৃদ্ধির ক্ষেত্রে হলাম, এবার হ্রাসের ক্ষেত্রে করবো। হ্রাসের ক্ষেত্রে কি করবো? আচ্ছা, হ্রাসের ক্ষেত্রে ফর্মুলাটা বলো। মাইনাসের সূত্র, তাহলে এখানে মাইনাসের সূত্র আমরা নিলেও হবে, আর না হলে আমরা এখানে বলবো a প্লাস বি মাইনাস এ বি বাই 100, এটা করব। আমরা এখানে এটা বলবো ডিসকাউন্টের যে সূত্রটা সেটা। আমরা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার যখন করব তখন ডিসকাউন্টের একটা ফর্মুলা পড়বো, ডিসকাউন্টের এটা ফর্মুলা। আর এখানেও ক্ষেত্রফলের ক্ষেত্রেও এটা ফর্মুলা। আর এটা অ্যাপ্লাই অনলি কার ক্ষেত্রে হচ্ছে? এটা হ্রাসের ক্ষেত্রে হচ্ছে। কার ক্ষেত্রে? হ্রাসের ক্ষেত্রে। এটা আমরা করতে পারছি গোলকের হ্রাসের, ক্ষেত্রফলের হ্রাসের ক্ষেত্রে, বা বৃত্তের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি যদি হ্রাসটা হয়। কিন্তু আমরা এখানে এই ফর্মুলাগুলো এপ্লাই করতে পারি না। কিসের ক্ষেত্রে? আমরা করতে পারি না আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, এগুলো ক্ষেত্রে করতে পারি না। তার কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দুটো আছে। যেমন দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে, দৈর্ঘ্য বাড়ালে প্রস্থ নাও বাড়াতে পারি, বা একটাকে বাড়ালে একটা হ্রাস করাতে পারি। সেই ক্ষেত্রে তখন ফর্মুলাগুলো ওই a প্লাস বি প্লাস এবি বাই 100 টাইপেরই হয়ে যায়। তো এখানে দেখো a প্লাস বি মাইনাস এবি বাই 100, এটা পার্সেন্টেজে আসবে। তাহলে এখানে এ বি বলতে 20 বলবো আমরা, তাহলে 20 প্লাস 20 40, মাইনাস এখানে 20 ইন্টু 20 বাই 100। আর এটা 4 হবে, দুটো শূন্য এখানে কাটবে, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে 40 মাইনাস 4, দ্যাট ইজ 36। ওকে, কোনো ডাউট? এটাকে আমি আগের ফর্মুলা দিয়েও করতে পারতাম, যে চলো এটা যদি মনে না রাখতে চাও তোমরা, যে a প্লাস বি প্লাস এ বি বাই 100 এটা দিয়ে মনে রাখো। যদি এটা দিয়ে মনে করতে চাও, তাহলে কি বলবো, যে এখানে a এর জায়গায় যে আমরা প্লাস লিখছিলাম সেখানে আমরা -20 লিখবো, বা এ বি সবটারই জায়গায় -20 লিখবো। যদি -20 লিখি তাহলে -20 এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, 20 ইন্টু 20 বাই 100। দুটো জিরো কাটলো, ওপরে দুটো জিরো কাটলো, এখানে দেখো -40 প্লাস 4। 40 থেকে দেখো -40 আর 4 মানে -36 পাই। -36 মানে 36% হ্রাস হচ্ছে, তাহলে আনসার 36।
প্লাস দিয়ে নিয়ে প্লাস দিয়ে হবে। এক্ষেত্রে আমি মাইনাসটা এই কারণে এভাবে নিয়েছিলাম, তার কারণ এখানে আমরা -20 করে বসাচ্ছিলাম না। তার জন্য এইখানে মাইনাসটা নিয়েছিলাম। ওকে? হ্রাসটা আমরা আগেই ধরে নিয়েছিলাম ওই ক্ষেত্রে। দেখো নেক্সট, গোলকের ব্যাসার্ধ 40% হ্রাস করা হলো। যদি 40% ব্যাসার্ধ হ্রাস করা হয় তাহলে আয়তন হ্রাসটা কত হবে? একই ফর্মুলা 1 - x/100 দাও, তার কিউব দাও, -1 দাও, যেটা পাবো সেটা ভগ্নাংশে পাবো, সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দেবো, তাহলেই হবে। ওকে? তো এখানে লক্ষ্য করো, আমরা যদি 40% বলি তাহলে 40% মানে 40/100, এখানে আমরা কাটছি ২ আর ৫। তার মানে 1 - 2/5 তার কিউব -1, তাহলে এখানে ৩ এর ৫ হবে। ৩ এর ৫ এর কিউব -1। ৩ এর কিউব কত? ২৭। ৫ এর কিউব কত? ১২৫। আচ্ছা, ফর্মুলাটা একটুখানি গন্ডগোল হয়ে গেল। যদি হ্রাসের ক্ষেত্রে হয়, না গন্ডগোল কিছু হয়নি, ঠিকই হয়েছে। এখানে মাইনাস দিয়ে অ্যান্সার আসবে। মাইনাস দিয়ে অ্যান্সার হওয়া মানে হ্রাস হওয়া। দেখো তার মানে ২৭ থেকে ১২৫ বাদ দাও বা ১২৫ থেকে ২৭ বাদ দাও, সেই একই ব্যাপার। মানে কত আসছে? 98। মানে -98/১২৫। এটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করো। কনভার্ট করলে এটা আসবে নিচে ৫ আর উপরে আসবে কত? উপরে আসবে ৪। তাহলে এটা যদি আমরা উপরটা গুণ করি, ৪ ৮ ৩২, ৪ ৯ ৩৬ আর ৯। আর এটা ৫ দিয়ে করছি, তাহলে সে আগের মতনই আমরা আবার ডিভাইড করব। ৫ ৭ ৩৫, ৪ পড়ে থাকলো, ৫ ৮ ৪০ আর ৪ ৫ এই ৪ ৫ ২০, দ্যাট ইজ ৪। তো 78.4, দ্যাট ইজ অপশন ডি। চলো, বুঝতে পারা গেল? এখানে মাইনাস ছিল, মাইনাস মানে হ্রাস হয়েছে, যার জন্য মাইনাস হয়েছে, তো মাইনাস আমরা রেখে দেবো, কোনো অসুবিধা নেই। চলো, এতটা হলো। আজকে আমরা গোলক পর্যন্ত কমপ্লিট করে নিলাম। গোলক আর অর্ধগোলকের এইরকম টাইপেরই কোয়েশ্চেন থাকবে। আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। কিছু কিছু কোয়েশ্চেন যেগুলোকে তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হবে, সেটা তোমাদের বই থেকে দেওয়া হবে, সুবির দাসের বই থেকে। সুবির দাসের বই প্রত্যেকের আছে আশা করি। ১ মিনিট, আমি সুবির দাসের বইটাকে ওপেন করছি। আমি একটু সুবির দাসটাকেই শেয়ার করছি। দেখতে পাওয়া গেছে? গোলক। আচ্ছা, এখানে মার্ক করো। ১ নম্বর অঙ্ক আমরা করিয়ে দিয়েছি, ২ নম্বর অঙ্ক করিয়ে দিয়েছি, ৩ নম্বর করবে, ৩ নম্বর করবে, দাগ দাও। ৪ নম্বর, মানে খাতায় লিখে নাও কোনটা কোনটা করবে। আর যদি বই না থাকে অবশ্য পিডিএফটা দিয়ে দেবো। বই আছে তো প্রত্যেকের? আশা করি আছে। দেখো ৫ করতে হবে না। ৬ করবে, ৭ করবে, ৮ করবে, ৯ করবে, ইজিলি করতে পারবে আশা করি। ১০ করবে, ১১ করবে, করানোই হলো ১০ ১১ এগুলো। আর ১২ এগুলো করার এখন দরকার নেই। এগুলো পরবর্তীকালে করতে হবে, যখন শঙ্কু আর গোলক, শঙ্কুগুলোও করে নেওয়া হবে। তখন শঙ্কু আর গোলক মিক্স করে অঙ্ক হবে। বা দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, অর্ধগোলক মিক্স করে অঙ্ক হবে। এই যে এই ১৩ নম্বর অঙ্ক, এগুলো অঙ্ক। তো এই সমস্তগুলো অঙ্ক পরবর্তীকালে করা হবে, এখন নয়। আগে সমস্ত চ্যাপ্টার সমস্তগুলো হোক। সমস্তগুলো হওয়ার পরে সব মিক্স করে অঙ্ক আসে, সেই মিক্স অঙ্কগুলো পরবর্তীকালে হবে। তার মানে ১৯ও করতে হবে না, ২০, ২১, ২২, আচ্ছা ২২ করতে হবে। ২২টা করবে, ইজি একটা অঙ্ক, বুঝতে পারবে একবার করলে।
আচ্ছা, এতটা পর্যন্তই করো, তাছাড়া এখানে আর বেশি করার দরকার নেই। বাকি অঙ্কগুলো মিক্স টাইপের অঙ্ক আছে, মিক্স টাইপের অঙ্কগুলো সেগুলো অ্যাডভান্স টাইপের অঙ্ক। আগে সব চ্যাপ্টার করা হবে, সব চ্যাপ্টার করার পর তারপরে মিক্স টাইপের অঙ্ক আমরা করবো পরে। ওকে? চলো আমরা এবার প্রেজেন্টেশনে এখানে চলে আসি। আজকে আমরা কিউবয়েডের শুধুমাত্র থিওরিটা বুঝবো, কিউবয়েডটাকে আমরা স্টার্ট সম্পূর্ণটা করব না। কিউবয়েডটার থিওরিটা বোঝাটা একটুখানি, চলো দেখি যতটা বোঝানো যায়। কিউবয়েড বলতে আমরা বাংলায় জেনেছিলাম আয়ত ঘন। আয়ত ঘনটা কিভাবে ড্র করতে হয়, এই যে একটা আমরা প্রথমে আয়তক্ষেত্র ড্র করলাম, আয়তক্ষেত্র ড্র করলাম আর আরেকটা আয়তক্ষেত্র ড্র করব কিভাবে, আমরা যে কোনো একটা বিন্দু নিলাম, যেখানে আমরা দেখো এর ভিতরে আমরা যে কোনো বিন্দু দিলাম, এখান থেকে এতটা যেটা গ্যাপ আছে আমি নিচে লাইন বাড়াচ্ছি, দেখো উপরে যতটা গ্যাপ রেখেছি নিচে ততটাই বাড়াবো। আবার এই দিক থেকে আমরা এইদিকেও বাড়াচ্ছি, এইদিকে ওই সাইডে যতটা গ্যাপ রেখেছিলাম এখানে গ্যাপ, এদিকে ততটা ইনক্রিজ করলাম। এবার এটাকে আমি জয়েন করে দেবো এতটা বাড়িয়ে। আর এটার সাথে এগুলো কোনটা কোনটা জয়েন করব, দেখো লক্ষ্য করো, এই যে এই কোণার সাথে এই কোণা জয়েন করব, এই কোণার সাথে এই কোণা, আশা করি প্রত্যেকে আঁকা জানো। আবার এই কোণার সাথে এই কোণা, আবার এই কোণার সাথে এই কোণা আমরা জয়েন করব, এটা পেয়ে গেলাম আমরা একটা আয়ত ঘন। আয়ত ঘন, এখানে আমাদের বুঝতে হবে যে এই যে আয়ত ঘন আছে, তোমরা যদি তোমাদের কাছে মোবাইল ফোন বা কোনো বই, মোবাইল ফোনে তো পড়ছো তোমরা, কোনো বই বা অন্যান্য যে কোনো কিছু দেখো, যেটা বক্স টাইপের, বাক্স টাইপের, সেটা লক্ষ্য করো। লক্ষ্য করে দেখো এই যে আমরা একটা ডায়েরি নিলাম আমার হাতে, এই ডায়েরিটা একটা আয়ত ঘন। ঠিক আছে? আয়ত ঘন কিভাবে, যে এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঠিক আছে? এবার কোয়েশ্চেন হচ্ছে যে এর কটা তল আছে? এর কটা তল আছে? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। তো তোমরা কটা তল আছে সেটা ভালো করে বোঝার জন্য তোমরা প্রত্যেকেই রুমের ভেতরে আছো, রুমটাকে কল্পনা করো। রুমটাকে যদি কল্পনা করো তাহলে দেখো রুমের কটা তল, রুমটা একটা আয়তঘন। রুমটা দেখো মেঝে একটা তল, ছাদটা একটা তল, মেঝে একটা তল, ছাদটা একটা তল, এই পাশের দেওয়াল একটা তল, এই পাশের দেওয়াল আর একটা তল, পেছনের দেওয়ালে একটা তল, তারপরে একটা আর একটা তল। তাহলে এরকম ভাবে আমরা কটা তল হিসাব করলাম? এরকম ভাবে আমরা ছটা তল হিসাব করলাম, ওপর নিচ দুই সাইড, আবার এই দিকের দুই সাইড। ঠিক আছে? তাহলে তল কটা? এখানে হচ্ছে তল সংখ্যা হচ্ছে ছটা। আর দেখো সব কটা তলই কিন্তু সমতল, কোনোটা বক্রতল নয়। আবার লক্ষ্য করো অদ্ভুত রকম ভাবে প্রত্যেকটা তলই একটা আয়তক্ষেত্র। তোমাদের ঘরটার দেওয়ালগুলো লক্ষ্য করো, দেওয়ালগুলো প্রত্যেকটা একটা আয়তক্ষেত্র, তাই না? তাহলে আমরা তল পেলাম, তল পাওয়া গেছে। এবার আমাদের জানতে হবে এর বাহু সংখ্যা কটা। বাহু সংখ্যা আমরা যদি জানি, এর বাহু সংখ্যা কটা, তাহলে আমরা এই যে এর বাহু সংখ্যা লক্ষ্য করলে, লক্ষ্য করো দেওয়ালের এই ধারগুলো লক্ষ্য করো, ওপরে দেখো কটা ধার আছে, ছাদের দিকে যদি লক্ষ্য করো একটা, দুটো, তিনটে, চারটে। মেঝেতে লক্ষ্য করো, মেঝেতে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে ওপর নিচ মিলে আটটা হলো। আটটা বাহু সংখ্যা পেলাম, কিন্তু আটটা এখানেই থামবে না। কর্নার গুলো দেখো কটা কর্নার, চারটে কর্নার, চারটে কর্নারে চারটে রকম আবার বাহু যাচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে করে একদম উপরে উঠে পড়ছে। তাহলে উপরেও চারটে, নিচে চারটে, আর কর্নার গুলো চারটে, তাহলে টোটাল কটা বাহু সংখ্যা? বাহু সংখ্যা হচ্ছে 12টা। কটা? বাহু সংখ্যা 12টা। এবার হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু মানে কর্নার পয়েন্ট কটা? কর্নার পয়েন্ট এখানে কটা আছে? দেওয়াল হিসাব করো, দেওয়ালের কর্নার পয়েন্ট কটা? 1, 2, 3, 4, ছাদে চারটে, আর নিচে মেঝেতে চারটে, 1, 2, 3, 4, তাহলে চারটে চারটে কটা? 8টা শীর্ষবিন্দু। 8টা কটা? শীর্ষবিন্দু। তাহলে আমরা তল জানলাম 6টা, বাহু সংখ্যা 12টা, শীর্ষবিন্দু 8টা। এখানে ক্লিয়ার প্রত্যেকের? কোনো ডাউট? কোনো ডাউট এখানে? দেখো তাহলে আমরা তল সংখ্যা এগুলো সমস্ত কিছুই জেনেছি।
এবার আমরা দেখব যে আমরা এটাকে যদি আমরা বলি দৈর্ঘ্য, এটাকে যদি আমরা বলি প্রস্থ, আর এই যে এইটা উচ্চতা, উচ্চতার যেদিকে আমরা ধরি না কেন সেদিকটাই হচ্ছে উচ্চতা। তখন সেম উচ্চতাই থাকে সব দিকে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেলাম। আমরা দৈর্ঘ্যটাকে আমরা বললাম ধরো A বলি, এটাকে B বলি, আর এটাকে C বলি। অসুবিধা কি? অসুবিধা নাই। তাহলে তাহলে এটার ক্ষেত্রফলের যদি আমি হিসাব করি, যেটা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল করলে দেখো এই নিচেরটার ক্ষেত্রফল AB, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, পাশেরটার ক্ষেত্রফল BC, তারপরেরটাও CA, এদেরকে 2 দিয়ে গুণ করব, সেটাই হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল AB ইন্টু BC ইন্টু CA, এত বর্গ একক হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর যদি আমরা আয়তন হিসাব করি, আয়তন হিসাব করলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, মানে A গুণ B গুণ C। আচ্ছা, এবার এটা একটুখানি লক্ষ্য করি, এই যে দৈর্ঘ্য প্রস্থ বলতে কত, এই যে বাহু, এই মেঝেতে যেটা আছে, ভূমিতে যেটা আছে, সেখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ, মানে আমি যদি এইটুকুটা হিসাব করি দৈর্ঘ্য আর প্রস্থ, মানে A ইন্টু বি মানে হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল। তাহলে আমি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বলতে পারি কি আয়তঘনের, আয়তঘনের ঘনফল বা আয়তঘনের আমি কি বলবো, আয়তঘনের আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা ২ রকম আমরা বলতে পারি। একটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বা আমি বলতে পারি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ঠিক আছে? যেকোনো যেকোনো ফর্মুলাটা ইউজ করা যেতে পারে। শুধু দেখতে হবে আমাদের কোনটা গিভেন আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি বলে দেওয়া থাকে তাহলে খুব ভালো কথা, আমরা ওই ৩ টে ইউজ করে আয়তনের ফর্মুলা বের করে নেব। আর যদি ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া থাকে, উচ্চতা বলে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আয়তন বের করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে বুঝতে পারা গেল? এখানে এখানে কোনো ডাউট নেই? বাস। তাহলে আজকে আমরা এই থিওরেম পর্যন্তই পড়লাম। নেক্সট ক্লাসে আমরা জানবো এইটার সমস্ত রকম অঙ্কগুলো জানবো, আয়তঘনের সম্পর্কে আর ঘনক সম্পর্কে। ঘনকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে ১ ঘন্টার মতনই ক্লাস থাক। নেক্সট ক্লাসে আরো আমরা এক্সটেন্ড করবো ক্লাসটা। কালকে ক্লাস হবে আবার। কালকে সেম ৮টা থেকে নেব না। কালকে ৭টা থেকে ক্লাস নেব। ঠিক আছে? কালকে খেলা দেখতে হবে, ভারত পাকিস্তান খেলা আছে। ওকে, তার জন্য। চলো, বাই বাই।